নমস্কার বন্ধুরা, অর্পিতার আবৃত্তি ইউটিউব চ্যানেলে স্বরক্ষেপ আয়োজিত ঘরে বসে আবৃত্তি চর্চার আসর নিয়ে আমি অর্পিতা ভট্টাচার্য আরও একবার এসে গেছি। আপনাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা। এই আজকের এপিসোডটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হলো আজকে আমরা আবৃত্তির একটি অত্যন্ত মূল বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চারণ। আবৃত্তি ভালোভাবে করতে হলে উচ্চারণের দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। কেমন করে কোন কোন শব্দের উচ্চারণ, কোন কোন বর্ণের উচ্চারণ করতে হবে তা আমাদের আজকে শেখাবেন 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন প্রখ্যাত আবৃত্তিকার, যার কাছ থেকে শিক্ষা পাওয়া আমাদের সকলের কাছেই ভাগ্যের। কে তিনি, কেমন করে আবৃত্তি করতে শেখাবেন সব জানব, কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে যারা আজকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলটিতে আমরা আবৃত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আবৃত্তির প্রয়োজনে যেগুলি জানা দরকার এই সমস্ত বিষয় নিয়ে বলতে আমন্ত্রণ করি রিসোর্স পার্সনদের। তারা আমাদের সঙ্গে থাকেন এবং আবৃত্তির বিভিন্ন খুঁটিনাটি শিক্ষা আমাদের দেন। আর যারা আগে থেকেই আমাদের এই চ্যানেলের সদস্য, আমাদের পরিবারের অংশ হয়ে গেছেন, তাদের অনুরোধ করব আপনারা অবশ্যই এই ভিডিওটিকে আপনাদের পরিচিত বন্ধু, যারা আবৃত্তিকে ভালোবাসেন, আবৃত্তি শিল্পের সাথে জড়িত তেমন মানুষদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের জন্য পাঠিয়ে দেবেন একটি করে লাইক, কারণ এই লাইকগুলি আমাদের উৎসাহ দেয় এই কাজটিকে আরও এগিয়ে নিয়ে যেতে। আর আবৃত্তি বিষয়ক আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর শেষ পর্যন্ত এই ভিডিওটিকে শুনবেন, কারণ প্রতি মুহূর্তেই আমাদের রিসোর্স পার্সন যিনি আজকে আমাদের সাথে আছেন তিনি চেষ্টা করেছেন আমাদেরকে অনেক কিছু শেখাতে। আমরা শিখব তার কাছে, কিন্তু তার আগে আমি নতুন বন্ধুদের অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবার বলি যে মানুষটি আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন তার কথা। তিনি আপনাদের সকলের পরিচিত প্রিয় আবৃত্তিকার শ্রী সুকুমার ঘোষ। আমার সাথে দাদা শেয়ার করছিলেন সেই আবৃত্তি শুরু করার শুরুর দিনগুলোর গল্প। 1971 সাল রেকর্ডে প্রথমবার শোনেন কাজী সব্যসাচীর কণ্ঠে আবৃত্তি শিল্পের প্রতি সেই তার প্রথম অনুরাগ। তার আগে স্কুলে নাটকে অভিনয় করার অভিজ্ঞতা ছিল, কিন্তু তার সাথে এবার আবৃত্তির প্রতি অনুরাগ তাকে টেনে নিয়ে এলো বাণীচক্রে। 1972 সালে শ্রী প্রদীপ ঘোষের কাছে শুরু হয় তার আবৃত্তি শিক্ষা। আজ প্রায় 50 বছর আবৃত্তি চর্চা এই শিল্পকে নিয়ে লালন পালন করে চলেছে তার জীবন। 1976 সালে তার নিজস্ব সংস্থা কবি ও কণ্ঠ, দীর্ঘদিন পথ চলেছিল সেই সংস্থা। 1995-96 সাল নাগাদ তার ছাত্রছাত্রীরা আরও একটি সংস্থা নিয়ে কাজ করা শুরু করেন। সেই সংস্থাটির নাম শুভক্ষণ। আজও চলেছেন সেই জয়যাত্রা এগিয়ে নিয়ে। আবৃত্তি শিল্পের সাথে তার পথ চলা চলছে আজও। আজকের এপিসোডে আমাদের মূল আলোচ্য বিষয় হলো উচ্চারণ। তাই প্রথমেই আমি শ্রী সুকুমার ঘোষের কাছে জেনে নেব যে সঠিক উচ্চারণ নিয়ে যে চর্চা তা কি শুধুমাত্র আবৃত্তিকারদেরই প্রয়োজন, নাকি সমগ্র বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে এর কোনো গুরুত্ব রয়েছে? অর্থাৎ আমি জানতে চাইছি যে শুধুমাত্র আবৃত্তিকারদের প্রয়োজনেই কি এই সঠিক উচ্চারণ চর্চা চলতে থাকবে, নাকি
এর কোনো বৃহত্তর অবদান রয়েছে আমাদের ভাষা সাহিত্যে, সেটা আগে আপনি আমাদের বুঝিয়ে বলুন। নমস্কার। স্বরক্ষেপের আয়োজনে আজকের এই প্রশ্নমালার উত্তর আমাকে দিতে হবে। আমার যতটুকু জানা আছে বা আমি মনে করি যে ঠিক, আমি সেটুকুই বলার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন সেই প্রশ্নের উত্তরে জানাই যে আপনি বলেছেন যে বিশুদ্ধ উচ্চারণ কি শুধুমাত্র আবৃত্তি করার জন্যই প্রয়োজন, নাকি বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য তার একটা তাগিদ আছে? হ্যাঁ, এই কথাটা একেবারেই সঠিক। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্যে অবশ্যই এটি প্রয়োজন আছে। কেননা আমরা যদি আমাদের জীবন চর্চায় সঠিক উচ্চারণ করতে না শিখি, তাহলে তার প্রতিচ্ছবি আমার শিল্পকলাতেও পড়বে। সেটা কি আবৃত্তি, কি সঙ্গীত, সবেতেই সেটা আসা খুব স্বাভাবিক। তাই নিজেকে প্রস্তুত করার জন্যে অবশ্যই শুদ্ধ উচ্চারণ চেষ্টা করা উচিত। হ্যাঁ, বাংলা ভাষার ক্ষেত্রেও আমি 100 বার সে কথাটা বলবো। কেননা আমি উদাহরণ দিয়ে বোঝাই। গতকালই আমি একটি মিডিয়ায় দেখছিলাম, এই সমাজ মাধ্যমে কোনো একজন সঙ্গীতের চর্চাকারী একজন মহিলা, তিনি লিখেছেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। বিস্মিত হয়ে দেখলাম তিনি লিখেছেন তালব সয়হস্য বয়সন রয়কার র, সুরের আগুন। এবার ভাবুন, সুরের জায়গায় তাহলে বোঝাই যাচ্ছে অসুরে সে উৎপাত শুরু করলেন। তো তিনি গান গাইছেন, তার অনেকগুলো অনুষ্ঠানের ছবি দিয়েছেন, তিনি লিখছেন তালব সয়হস্য সুরের আগুন। তো ভাবতেও কষ্ট হয়। এবং আপনারা কষ্ট পেলেও সত্যটাই বলি, যারা আবৃত্তি করছেন তারাও, তাদের বয়শূন্য র ডয়শূন্য রয়ের কোনো জ্ঞান নেই। এখন মজাটা হচ্ছে, যারা স্কুল কলেজে পড়াচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়শূন্য র ডয়শূন্য রয়ের বিষয়টা তারাও সঠিক ব্যবহার করছেন না। আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম। এবং কোনো ছাত্রছাত্রী সেটা যদি বাড়ি থেকে বলে নিয়ে যায়, না এটা ম্যাডাম ভুল, তাহলে আর তার আর কোনো রকম পর নেই, শাস্তির কবলে পড়বেই। মুশকিলটা হচ্ছে, আমরা যারা পড়াচ্ছি, আমাদের পড়ানোর পাশাপাশি তো একটা সামাজিক দায়িত্ব রয়েছে। তা আমরা কেন বয়সনরা ডয়সনরার ব্যবহার জানবো না? এবং আমি বিশ্বাস করি যে এই লিখিত বাংলার বা পদ্ধতিগত বাংলার ত্রুটিটা যদি মানুষের মধ্যে ঢুকে যায়, স্বাভাবিকভাবেই তার শিল্পকর্মেও সেটা ছাপ ফেলে এবং ফেলছে। এটা দুঃখের হলেও সত্যি। আমি সেই সত্যিটাই বললাম। তাই উচ্চারণ শুধুমাত্র শিল্পচর্চা করা, অর্থাৎ আমি আবৃত্তি যখন করব বা আমি যখন সঙ্গীত পরিবেশন করব তখন সঠিক উচ্চারণ করব, আর আমার জীবনচর্যায় থেকে যাবে ভুল উচ্চারণের পদ্ধতি বা রীতি। এইটা ভাবলে তো সেই রবি ঠাকুরের ভাষাতেই বলতে হয়, সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মস্তুরি। আশা করি আমি আমার এই কোটি কথার মধ্যে দিয়েই আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আচ্ছা, এবার আমার যে বিষয়টি জানার, এই যে বর্তমান প্রজন্মের আবৃত্তি,
এই বিষয়ে তো আমাদের অগ্রজ আবৃত্তিকারদের কাছে প্রায়ই শোনা যায় যে আমাদের আবৃত্তি এখন খুব মঞ্চমুখী, নিবিড় চর্চার খুব অভাব। আমি কিছুটা মানছিও, স্বীকারও করছি। কখনো যখন আবৃত্তি শুনতে যাই কোনো মঞ্চে, তখন কথা আমারও মনে হয়েছে যে নিবিড় চর্চার বোধহয় কিছুটা অভাব হচ্ছে। আমি একমত এক্ষেত্রে। কিন্তু আমার যেটা এই মুহূর্তে জানার, যে যখন আপনিও তো বিভিন্ন মঞ্চে যান, বিভিন্ন মঞ্চে আবৃত্তি শোনেন, অন্য আবৃত্তিকাররা যখন উপস্থিত থাকেন, তা শুনতে শুনতে আপনার কি কখনো মনে হয়েছে যে এই শব্দগুলোর উচ্চারণ এইভাবে আমরা ভাবতেই পারি না, বা এগুলো শুধরে নেওয়া দরকার, এই উচ্চারণটা একেবারেই সঠিক হচ্ছে না, এরকম কি কি শব্দের যদি একটু বলেন তাহলে কি হবে, যারা শিখতে চায় তাদের অনেক উপকার হবে। আপনার দ্বিতীয় প্রশ্নে আপনি আমাকে খুব বেকায়দায় ফেলে দিয়েছেন। আপনি দ্বিতীয় প্রশ্নে বলেছেন যে আবৃত্তি এখন মঞ্চমুখী, নিবিড় চর্চা অনেক কমেছে, তাই বিভিন্ন মঞ্চে আবৃত্তি শোনার অভিজ্ঞতা থেকে কোন কোন শব্দের উচ্চারণে সব থেকে বেশি ভুল শোনা যায় বা শুধরে নেওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়। প্রথম কথা বলে একেবারেই সঠিক বলেছেন যে হ্যাঁ, এখন শুধু আবৃত্তি কেন, সব শিল্পকলাই দেখা যাচ্ছে মঞ্চমুখী, অর্থাৎ প্রয়োগ শিল্পের ব্যাপারটা। এটা বলেও আবার ভয় পাচ্ছি যে প্রয়োগটাই কি সত্যি আছে, প্রয়োগটাও তো নেই। ক্রিয়েটিভ আর্ট বলতে যেটা বোঝায় ক্রিয়েটিভিটি, এই ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রে বা প্রয়োগ শিল্প, সেখানে কিন্তু চর্চার অভিনিবেশটা অন্যতম প্রধান বিষয়। যে আমি চর্চার নিবিড়তায় কতদিন এই শিল্পটাকে লালন করছি, বা আমি নিজেকে কতখানি ঘষে মেজে তৈরি করছি। কিন্তু খুব দুঃখের বিষয়, আমাদের সময়ের কথা বলি, যে আমরা 10-12 বছর কবিতা বলার আগে মঞ্চে উঠব, এই অলীক স্বপ্ন ছিল। কিন্তু এখন সেটা নেই। একেবারেই সঠিক বলেছেন, মঞ্চ নির্ভর। আমি এমন অনেক ছেলে মেয়েকে জানি যারা একেবারেই কোনো চর্চার মধ্যে কখনো থাকেননি, কণ্ঠস্বরটি সম্বল, এবং সেই কণ্ঠস্বর এবং কিছু উচ্চারণের মধ্য দিয়ে তারা আবৃত্তির জগতে একটা স্থান করে নিতে চাইছে। ওই কয়েকটি কবিতাকে বলে টলে দেওয়া। এখন তো আবার কয়েকটি কবিতা মানে কি বলবো, সঠিক অর্থে কবিতার আবৃত্তি কতটা হচ্ছে সেটাও খুব সংশয় আছে আমার। এখন বিষয়ে আবৃত্তি হয়, একটা সাবজেক্ট, কোন একটা ঘটনা, সেইটাকে বলা যায় অনুনাটকের মতো, সেটাকে গলায় তুলে নিয়ে সেটা পরিবেশন করা, লোকের বেশ একটা তাৎক্ষণিক একটা আনন্দ, হাততালি, এই জায়গায় চলে গেছে। কাব্য সুষমা আছে বা কাব্যময়তা আছে তেমন কবিতার আবৃত্তি কজন শিল্পী করেন এখন? শিল্পী বলাটাও হয়তো ভুল হচ্ছে, কিন্তু এখনো তো সেরকম কবিতা অনেক লেখা হচ্ছে না কি? হচ্ছে, অবশ্যই হচ্ছে। কিন্তু প্রশ্নটা এই যে তাহলে মঞ্চের হাতছানি বড় কথা। আমি জানি 3-4 মাস চর্চা করার পরে হল বুক করছি, 2-3 বছর শেখার পরে আবৃত্তি শেখাবার চেষ্টা করছি। সার্বিকভাবে একটা সংকট বলা ভালো। আমি জানি আমার আধুনিক বন্ধুরা খুব রেগে যাবেন, কিন্তু কিছু করার নেই।
আর আপনি তার সঙ্গে জুড়েছেন যে ভুল, সেই ভুল ধরতে গেলে তো ভাই মানে কম্বলের রং খোঁজার মতো অবস্থা হবে। কার্পেটের রং খুঁজবো আমি বা কম্বলের রং, অসম্ভব। বেসিক উচ্চারণের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি এই বর্ণের উচ্চারণ, এই শব্দের উচ্চারণ, সেটাই বড় কথা নয়। সার্বিকভাবে, সামগ্রিক একটা টোটালিটি, একজন শিল্পীর উচ্চারণ যে পরিশীলিত পর্যায়ে বা লেভেলে পৌঁছানো উচিত, সেটাকেই করছেন আজকালকার শিল্পীরা। তাদের সামান্য দুটো উচ্চারণ শুনে কি আমার রাতের ঘুম চলে যাবে? আমি চিন্তা করবো, আরে এই শব্দটা এইভাবে উচ্চারণ করলো না, মার্জনা করবেন। সেভাবে কারোর উচ্চারণ পাচ্ছে না, তার কারণ তারা দীক্ষিত নন, হয়তো শিক্ষিত। সেই শিক্ষার বুনিয়াদ, ধার বা ভার কতটা, সেটা নিয়ে আমি তর্কে যাচ্ছি না, কিন্তু দীক্ষার স্তরে কিন্তু একটা ফাঁক রয়ে যাচ্ছে। তাই বিশেষ বিশেষ কোনো উচ্চারণ ধরে বলা খুব কঠিন। সার্বিকভাবেই এমন নতুন শিল্পী খুব কম উঠে আসছেন যাদের দু একটা কথা শুনেই বুঝে দেওয়া যায় যে চমৎকার। আমি সেটা বলতে পারলাম না ভাই, দুঃখিত। উচ্চারণের যে কোনো কর্মশালায় বা উচ্চারণ নিয়ে যে কোনো আলোচনায় যে প্রশ্নটি একেবারে অবধারিত, এবার সেই প্রশ্নটিতেই আসব। বাংলা ভাষায় 3 ধরনের র এবং 3 ধরনের স রয়েছে। এদের উচ্চারণে কি পার্থক্য হবে, কেমনভাবে এদের সঠিক উচ্চারণ হওয়া উচিত, তা আমাদের একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। পরবর্তী প্রশ্নে আপনি বলছেন যে বয়শূন্য র, ডয়শূন্য র এবং ঢয়শূন্য র, এই 3টির উচ্চারণ এবং তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এদের উচ্চারণ। এক্ষেত্রে প্রথমেই বলি যে শয়ের ক্ষেত্রে একটা ধারণা, আমি বলবো ভ্রান্ত ধারণা রয়েছে। আমাদের কণ্ঠের কাজ আমরা যারা করি তাদের মধ্যে অধিকাংশ শিল্পী যেটা বলেন যে বাংলায় 3টে শয়ের প্রায় একই উচ্চারণ। আমি এটা একমত হতে পারছি না। তাই যদি হয় তাহলে আমি একদিন একজন বিশিষ্ট ভাষাবিদকে একবার হাসতে হাসতে বলেছিলাম, তাহলে আপনি বলেই দিন যে আমাদের 3টে শয় এক যখন, তাহলে বাংলা একটা শয় চালু হোক। তিনি হাসতে হাসতে বলেছেন, এইটা কি বলছো? না হোক, বানানগুলো সব সূত্রে নেওয়া হবে, একটা শয় চালু হোক না। এইটা নিয়ে কিন্তু আমাকে বহু মানুষ প্রশ্ন করেন এবং আমি বহুবার তাদের বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, তারা মানতে চান না। এমনকি কোনো একটি জায়গায় একটি অনুষ্ঠানে গেছি, সেখানে একটি ওই সাউন্ড প্রুফ রুমে, যেখানে এসি চলছে, একদম বন্ধ ঘর, আমাকে বেশ কিছু তরুণ আবৃত্তি শিল্পী তারা ঘিরে ধরে বলেছে, দাদা দেখান তো এটা কিভাবে আপনি করেন। তাদের কারো মনে হয়েছে এটা বোধহয় আরোপিত হয়ে যাচ্ছে কি না আরোপিত হচ্ছে না। শব্দোচ্চারণের সেই জায়গাটাকে যদি সঠিকভাবে ধরা যায় তাহলে নিশ্চয়ই বোঝানো যাবে। দন্তস্বয়ের উচ্চারণের ক্ষেত্রটা, এটা অভ্যাস। আমি আবারও বলছি, এটা অভ্যাস করলে নিশ্চয়ই পারা যাবে। প্রথমে বলা হচ্ছে দন্তস্ব। দন্তস্ব মানে এস ইংরেজি। আমরা দক্ষিণের দিকে, মূলত রাঢ়বঙ্গের দিকে যে বাংলাটায়, এই আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদী পেরিয়ে ওদিকে চলে যান পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কিছু অংশ, কিছু কিছু জায়গায় এবং
দন্তেশ্বটাকে যে এস বলার প্রবণতাটা আছে, এটা শুনতে খারাপ লাগলেও সত্যি এটাই কিন্তু সঠিক স্বয়ের উচ্চারণ। কিন্তু শ্রুতিমধুরতার জন্য আমরা এটাকে একটু পলিশড করেছি। তাই দন্তস্বর উচ্চারণটা সোজা কথা দাঁতের উপরিভাগে শীর্ষধ্বনি জিভের যে অংশটা লাগছে। সকাল, সবুজ, বোঝা গেল? সকাল, সবুজ, আসুন, বসুন, সবাই, এসো, দন্তেশ্বর। আমি জানি না এই মাধ্যমে আপনাদের ঠিক বোঝাতে পারছি কিনা, কারণ তত সেন্সিটিভ তো নয় মাইক্রোফোন, তবু চেষ্টা করছি। এবার আসলে তালব্য। তাহলে তালু, এই তালুতে জিভের মধ্যভাগ চেপে যে শীর্ষধ্বনি তৈরি হচ্ছে। শাক, শীত, শ্মশান, শ্যামল, শ্যামলী, শ্যামা, শীত। মূর্ধন্য মূর্ধা, সেখানে কি হচ্ছে না, জিহ্বার একেবারে অগ্রভাগ মানে এই ভিতরের দিকটা চেপে যে শীর্ষ হচ্ছে। মোষ, ঘোষ, কষা, আষাঢ়। বোঝাতে পারলাম কি? তাহলে যদি পরপর তিনটে উচ্চারণ করা কেমন হবে? সকাল, সবুজ, আসুন, বসুন, সকাল, সবুজ, এসো, শীত, শাক, শ্মশান, শ্যামল, মোষ, ঘোষ, আষাঢ়। তাহলে তফাৎ আছে নিশ্চয়ই। এইবারে আসা যাক দ্বিত্বর ক্ষেত্রে কি হবে। দ্বিত্বর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ব্যতিক্রম আছে। মূলত দন্তস্বয়ের দ্বিত্বয় কিন্তু এস উচ্চারণ হয়ে যায়। যেমন রাস্তা, মস্ত, সমস্ত, পোস্ত, ব্যস্ত। এস হচ্ছে না? এস হচ্ছে তো। তালবস্বয় দ্বিত্বয় কিন্তু এসেই হচ্ছে। পশ্চিম, পশ্চাৎ। বোঝা যাচ্ছে? আবার মূর্ধন্যস্বয় কিন্তু তাই, গ্রীষ্ম, ভীষ্ম। হচ্ছে না? তাহলে এবার তুমি তালবস্বয়ের যদি আদিতে, শব্দের আদিতে তালবস্বয় রফাল হলে কিন্তু আবার এস হয়ে যাচ্ছে। শ্রী, শ্রীমান। কিন্তু যেই এটা আবার শব্দ অন্তে বা শব্দ মধ্য হচ্ছে এসে হয়ে যাচ্ছে। বিশ্রী, বিশ্রী কিন্তু না, বিশ্রী। আবার দেখুন দন্তেশ্বয় কিন্তু এস হয়ে যাচ্ছে, মিস্ত্রি। আবার শব্দ মধ্য বা শব্দ আদিতে এমনও দেখা যাচ্ছে তালবস্য এস হয়ে যাচ্ছে। অনেক ব্যতিক্রম আছে। এত স্বল্প পরিসরের মতো এত বোঝাতে পারছি না, কিন্তু অবশ্যই আছে। আর বয়সনুরা, ডয়সনুরা, ঢয়সনুরা তো অবশ্যই তফাৎ আছে, সেটা তো জানতেই হবে। কেমন? যেমন আমি দেখেছি মূলত যারা আবৃত্তি করছেন তারাই বেশি করে বয়সনুরা, ডয়সনুরার উচ্চারণ ভুল ভাল লিখে পোস্ট করেন ফেসবুকে। কষ্ট হয় খুব আমার। কেন হবে? বয়সনুরা আবার কি আমাদের যদি ধরে নিই এটা আমাদের তালু, টাকরা যেটাকে বলে। র হচ্ছে কোনখানটা? এইখানে দাঁতের উপরের দিকে ধরে জীব এইখানটা লাগান, র এর উচ্চারণ আসবে। বয়সন র। রাম, রাজা, রাত, চোর, রাম। বোঝা যাচ্ছে? মরা। আবার যেই এইখানে এসে ড যেখানটা বলেন, ড, ঠিক ড যেখানটা জীব লাগছে দেখুন, সেইখানটা বলুন তো। দেখুন এখানে মরা, কড়া, চড়া, ঝড় হলো ডয়সন র। আবার দেখুন যদি এইখানে চলে যান, জীবটাকে আরো ভেতরের দিকে মূর্ধার দিকে যদি টেনে নিয়ে যান, সেটাকে দেখুন দৃঢ়, গাঢ়, মূঢ় হচ্ছে। এই যে তালু পোর্শনটা, এটাকে আমি বুঝতে হয় কোথায় জীবটাকে আমি প্লে করছি। বাট
এটা আমি আগেও বললাম, অভ্যাস। নিজেকে অভ্যাস করতে হবে উচ্চারণটা আমি এই জায়গায় নিয়ে যাব, এবং অভ্যাসের ফল নিশ্চয়ই পাবেন। কিন্তু তাই বলে মা শাড়ি পরছে, মুশকিলের ব্যাপার। মা শাড়িতে কি লেখা আছে জানি, শাড়িও না শাড়ি। আবার বাবা বই পড়ছে, তার কেলেঙ্কারি কাণ্ড। বই কী করে পড়া যায় আমি জানি না, বই তো পড়ছে। তো রড়ায় কনসেপ্টটা খুব ভুল। বাংলা ভাষাই ক্ষেত্র বিশেষে খুব বিপজ্জনক অবস্থায় জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের শিল্পীদের উচিত এর মোকাবিলা করা। খুব খুব ভালো অবস্থায় আছে বলে বাংলা ভাষাটা আমি মনে করি না। ধন্যবাদ দাদা। আপনি জানেন না, অনেক মানুষের অনেক উপকার করলেন আপনি। এই সুন্দরভাবে এই উচ্চারণ পার্থক্যগুলোকে আপনি যেভাবে বুঝিয়ে দিলেন, এটি অনেকের প্রয়োজন ছিল। আমাদের সাথে তারা তো আছেনই যারা প্রথাগত আবৃত্তির ক্লাস করেন, শিখতে যান, কিন্তু এমন অনেক মানুষ আমাদের এই চ্যানেলের সদস্য যারা প্রথাগতভাবে আবৃত্তি শিক্ষা নেননি বা নিতে পারেনও না, হয়তো দূরত্বের কারণে বা কাজের ব্যস্ততা, অনেক কারণে সম্ভব হয় না। কিন্তু এই ভিডিওগুলো তাদের কাছে একেবারে জীবনী শক্তি। সুতরাং আপনার এই যে বিশ্লেষণ, এই যে বোঝানো, তাদের ভীষণ ভীষণ কাজে লাগবে বলে আমার মনে হয়। এবার আমি বলি আপনাদের দর্শকদের, আমাদের এই ভিডিও শুটিং শুরু হওয়ার আগে দাদা আমাদের কাছে শেয়ার করছিলেন যে কিভাবে ওনারা আবৃত্তির চর্চা করতেন। একেবারে সেই দিনগুলোর কথা বলছিলেন, 72-73 সালে। সেই সময় কিভাবে আবৃত্তি চর্চা হতো, তারপর একটা আবৃত্তি প্রতিযোগিতা, এই বিষয়টা তখন খুব ছিল, সারা কলকাতায় বিভিন্ন জায়গায় এটা হতো। এবং সব এখনকার যারা নমস্য মানুষ আবৃত্তিকার, সেই সমস্ত মানুষেরা সেই আবৃত্তি প্রতিযোগিতায় যোগ দিতেন। কাজী সব্যসাচী, প্রদীপ ঘোষ, এমন শ্রদ্ধেয় সব বিচারকদের সামনে তারা আবৃত্তি করার সুযোগ পেতেন। এই সমস্ত গল্প আমরা শুনছিলাম। তা আমি চাই দর্শকদের সাথেও আপনি একটু শেয়ার করুন। আপনি শ্রী প্রদীপ ঘোষের কাছে যখন আবৃত্তি শেখেন, শ্রদ্ধেয় সেই মানুষের কাছে আবৃত্তি শিক্ষার যে পদ্ধতি আপনারা দেখেছেন, আপনি একটু আমাদের কাছে সেই গল্পটা বলুন, কেমন করে শেখাতেন তিনি আপনাদের। আপনি পরবর্তী প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করলেন বা জানতে চাইছেন যে প্রদীপ ঘোষের কাছে কিভাবে চর্চা হতো। এইটা খুব কঠিন প্রশ্ন। আমরা, বা বলা ভালো আপনারা, আবৃত্তির চর্চা বলতে এখন যে ব্যাপারটা বোঝেন, মানে যারা চর্চা করছেন তাদের কথা বলছি, কারণ এখন চর্চাকারীর সংখ্যা কমে গেছেন। আপনারা আবৃত্তির চর্চা যারা করেন, আপনি নিজে করেন, আপনি জানেন যে আবৃত্তির চর্চা বলতে ঠিক যে ব্যাপারটা বোঝায়, ক্রমান্বয়ে ধাপের পর ধাপ এগুলো, স্বরচর্চা, কবিতার সঙ্গে পরিচয়, কবিতার পঠন পাঠন, শব্দ প্রক্ষেপণ বা স্বর প্রক্ষেপণের রীতি, স্বরের কম্পন, স্বর লাগানো, কোন স্বরে কোন কবিতায় কোন স্বর লাগবে, কেন লাগবে, কোন অপটেক থেকে কোন অপটেকে যাব, এই যে বিস্তারিত বিজ্ঞান, সেটা কিন্তু প্রদীপদার সঙ্গে আমাদের চর্চা কখনো ছিল না। প্রদীপদা কখনো এইভাবে আমাদের আবৃত্তি শেখাননি, ইনফ্যাক্ট আবৃত্তি শেখাননি। আমি জানি আপনারা রুষ্ট হবেন। প্রদীপদার প্রথম ছাত্র হিসেবে, বলতেও খারাপ লাগে, এখন অনেকেই বলেন, অনেক কিছু আমাকে বলেন, আমি দেখি অনেকে অনেক কিছু বলছেন, যারা কখনোই প্রদীপদার কাছে শেখেননি, শেষ জীবনে তার কাছাকাছি থাকতেন, তারাও অনেক কথা বলছেন। ঠিক আছে, সেটা হতেই পারে।
কিন্তু প্রদীপদার কাছে আমি এবং প্রবীর ব্রহ্মচারী, আমরা যে দুজন ছিলাম, তারপরে আর অনেক এসেছেন ক্রমান্বয়ে, প্রদীপদা একটা কবিতাকে, তার ভাবনা বা চিন্তনটাকে বিশ্লেষণ করতেন এবং আমরাও সেটা নিয়ে আলোচনা করতাম, একসঙ্গে সবাই মিলে আলোচনা করতাম কবিতাটা নিয়ে। করে প্রদীপদা যেটা মনে হতো, প্রদীপদা সেইভাবে বললেন যে তোমরা বলো এটা কি, আমরা সেটাই করতাম। কিন্তু সেটা প্রয়োগটা প্রদীপদা হয়তো একটু করে দেখালেন, আবার আমাদের বলতেন তোমরা বলো তোমাদের কেমন মনে হচ্ছে। এই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা শিখতাম। আর উচ্চারণটা প্রদীপদা আমাদের উচ্চারণ শুধরে দিতেন, ভুল হলে বলতেন না এটা এই হবে, এটা এই হওয়া উচিত। ঠিক সেই অর্থে, পোশাকি অর্থে কিন্তু প্রদীপদা একটা একটা করে কবিতা কখনো শেখাতেন না। বিভিন্ন কবিতা করতে করতে তার আলোচনা এবং তার প্রকাশ ব্যঞ্জনা আমরা নিজেরাই ঠিক করতাম। এই ছিল আমাদের আবৃত্তি শিক্ষার পদ্ধতি। অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করলেন। এবার একটু রবীন্দ্রনাথের কবিতার বিষয়ে আলোচনা করতে চাই, জানতে চাই, শিখতে চাই। রবীন্দ্রনাথের কবিতায় আমরা দেখেছি, গানের ক্ষেত্রেও দেখেছি, আবার কবিতা আবৃত্তির ক্ষেত্রেও দেখেছি, যারা আবৃত্তি করছেন কিছু কিছু শব্দ তারা ওকারান্ত উচ্চারণ করছেন। এখন আমরা যারা নতুন আবৃত্তিকার, আমরা তো বুঝতেই পারছি না যে কোথায় ওকারান্ত হওয়া উচিত আর কোথায় উচিত নয়। এর কি কোনো সূত্র আছে, কোনো ফর্মুলা আছে যা দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে ওকারান্ত উচ্চারণ করা উচিত আর এখানে উচিত নয়? আপনার পরবর্তী প্রশ্নে আপনি জানতে চেয়েছেন যে রবীন্দ্র কবিতায় ওকারান্ত উচ্চারণ হয়। সবিনয় বলি যে এখানে প্রশ্নে একটু ভুল রয়ে গেল, ওকারান্ত নয়, কথাটা অকারান্ত, অর্থাৎ স্বরান্ত উচ্চারণ। স্বরান্ত উচ্চারণ, হসন্ত উচ্চারণ এক জিনিস, আর রবীন্দ্রনাথ স্বরান্ত উচ্চারণ পছন্দ করতেন, স্বরের অন্ত। অর্থাৎ আপনি স্পর্শবর্ণের যদি উচ্চারণ করেন, সবেতে একটা অ আছে, তাই না? ক, অ, খ, গ, ম, ত, দ, ঢ, দ, চ, ছ, সব অ আছে না? সংস্কৃতে যেমন একটা উচ্চারণ পদ্ধতি আছে, আপনারা লক্ষ্য করবেন ওড়িয়া ভাষায় কিন্তু স্বরান্ত উচ্চারণের ছড়াছড়ি। স্বরান্ত উচ্চারণ হচ্ছে হসন্ত উচ্চারণ যা নয়, সেইটাকে স্বরান্ত উচ্চারণ বলা হয়। কয়েকদিন আগে আমাকে এক ভদ্র প্রশ্ন করলেন যে আচ্ছা আপনি বলুন, আজি বিজন ঘরে নিশীথ রাতে গাওয়া হচ্ছে, এটা ঠিক না ভুল? আমি তার উত্তরে যেটা বললাম সেটা বলি যে হ্যাঁ ঠিক। কোন অর্থে ঠিক না? স্বরবিতানে রবীন্দ্রনাথ বিজন এবং নিশীথ করে গেছেন। স্বরলিপিতে যদি দেখেন তাহলে হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু গিয়েছিলেন বিজন ঘরে নিশীথ রাতে। এই বিজন উচ্চারণটার মধ্যে যে বিজনতা আছে, বিজন উচ্চারণে কিন্তু তা নেই, এবং নিশীথেতেও তাই। রবীন্দ্র কবিতার ক্ষেত্রে যেমন ধরুন, হে নূতন দেখা দিক আর বার, জন্মেরও প্রথম শুভক্ষণ। আমি জন্মের প্রথম বলছি কি, জন্মের প্রথম শুভক্ষণ। আপনি হসন্ত উচ্চারণ করে দেখুন, আপনার নিজের কানেই লাগবে। তাই জন্মেরও প্রথম শুভক্ষণ।
তাই না? এই বিষয়টা কিন্তু রবীন্দ্রনাথের প্রায় সব কবিতাতেই বিদ্যমান, যেহেতু তিনি স্বরান্তোচ্চারণ পছন্দ করতেন। এবং এটা খুব সত্যি যে স্বরান্তোচ্চারণের মধ্যে যে পেলবতা আছে, যে মাধুরী আছে, হসন্তোচ্চারণ তা নেই। হসন্তোচ্চারণে কিন্তু প্রয়োজনীয়তা আছে, বিশেষত যখন ছড়া পড়েন, ছড়ার ছন্দে দেখবেন হসন্তোচ্চারণ খুব কাজ দিচ্ছে। যেমন বা এমনি অনেক কবিতা তো ছড়ার হসন্তোচ্চারণ কাজ দেয়, কিন্তু রবীন্দ্র কবিতায় স্বরান্তোচ্চারণের একটা মাধুর্য আছে, তবে সব ক্ষেত্রে না। আবার যেমন ধরুন কেউ কেউ বলেন প্রভাত পাখির গান, কথাটা তো প্রভাত পাখি নয়, প্রভাত পাখি, কেননা সমাসবদ্ধ উচ্চারণ। দুটো ভিন্ন অর্থের শব্দ যখন একত্রিত হয়ে একটি শব্দে পরিণত হয়, আদি শব্দের শেষ অক্ষরে বা শেষ বর্ণে অকারান্ত উচ্চারণ হয়। তাই আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। প্রভাত পাখির নয়, কিন্তু প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ঠিক আছে? তো এগুলো চর্চার বিষয়, এবং ব্যাকরণ যদি ঘাঁটেন, সেই মতো উচ্চারণ পদ্ধতি যদি দেখেন, অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই পারবেন। আচ্ছা, হ্যাঁ, আমি তো শিখলামই অনেক কিছু, আর আমি বিশ্বাস করি যে সমস্ত দর্শক শ্রোতারা আমাদের সাথে আছেন তারাও উপকৃত হলেন। এবার আমরা, যদিও আমাদের এই এপিসোডটি মূলত উচ্চারণের ওপর, তাও স্বরক্ষেপণ ছাড়া তো আর, স্বরের প্রয়োগ ছাড়া তো আর আবৃত্তি হয় না, তাই সেই বিষয়টিও দাদাকে যখন পেয়েছি অবশ্যই একটু জেনে নেব। আমি জানতে চাই যে একদম শুরুর পর্যায়ে একজন আবৃত্তিকার কিভাবে তার স্বরক্ষেপণের দৈনিক চর্চা করবেন, একটু গাইড করে দিলে অনেকেই উপকৃত হবেন। শেষ যে প্রশ্নটির উত্তর আপনি জানতে চাইছেন সেটি এই যে শুরুতে একজন শিক্ষার্থী অবশ্যই সেই প্রথম কথাটি আসতে হয় চর্চাকারী, তার স্বরের চর্চা কীভাবে করবেন। ভাই, এটা নির্ভর করবে তিনি কোথায়, কোন গুরুর নির্দেশে চর্চা করছেন। এখন একটা কবিতা দিয়ে মুখস্থ করে কবিতা করে চলে এলো, তারপরে সপ্তাহ আরেকটি কবিতা, তারপরে সপ্তাহ আরেকটি কবিতা, এটা একটা রীতি হয়ে গেছে। এই যে আমি বলছি, আমার কাছেও তাই, একটা কবিতা দেখে গেলাম, ব্যাস স্যারের কাছেও শেখা হয়ে গেল প্রায়। তারও ব্যতিক্রম আছে, নিশ্চয়ই আছে। তাই গুরুকে স্থির করতে হবে যে তিনি যেন সরাসরি প্রথমেই বলে দেন, ভাই স্বরচর্চার ক্ষেত্রটা এই, তোমাকে এইভাবে তৈরি হতে হবে। স্বরচর্চার প্রাথমিক যে জায়গাগুলো সেটা নিয়ে বলি। এটা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে দেখান। সেটা এই যে বিভিন্ন অক্টেভে গলাটাকে একটা একটা করে ধাপে ধাপে রাখা, তা না হলে যে কোনো একটা অক্টেভে যেখানে আপনার গলা স্বচ্ছন্দ, সেখানে স্বরটাকে একভাবে টানা রেখে যান যতক্ষণ আপনি শ্বাসটা রাখতে পারছেন। এটা একটা পদ্ধতি, খুব ভালো হয়। যেটা যে গানের ক্ষেত্রে যেমন বিভিন্ন স্কেল আছে, পর্দা, এই পর্দাটা ধরুন আপনি একটা গান বি ফ্ল্যাটে গাইছেন কি ন্যাচারাল বিতে গাইছেন, সেখান থেকে নিশ্চয়ই সি শার্পে যেতে পারবেন না, বা জি শার্পে গাইছেন সেখানে নিশ্চয়ই এতে চলে আসতে পারবেন না। কেন না, এখানে বেড়াটা দেওয়া আছে, প্রত্যেকটা বেড়ার মধ্যে আলাদা আলাদা করে অক্টেভগুলো সাজানো আছে, তাই তো? যেমন ধরুন আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণী, এই গানটি গাওয়া হচ্ছে,
আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। গাইতে পারবো? পারবো। কেন না, স্কেলটা বদলে গেল, তাই না? তাহলে এই বেড়াটা সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু একটা শৃঙ্খলা, আপনাকে তার মধ্যে গল্প রাখতে হবে। কবিতায় কিন্তু এই শৃঙ্খলাটা এরকম ভাবে নেই। কবিতায় আমি স্বরটা কোথায় লাগাবো সেটা ডিপেন্ড করছে, কবিতাই আমাকে ডাইরেক্টিভ দেবে, কবিতাই বলে দেবে যে তোমার স্বর এইখানে লাগানো উচিত, যদি অবশ্য কবিতাটাকে আমি ঠিকঠাক বুঝি। তাহলে এমনও দেখা গেছে যে যে স্কেলে কবিতাটা বলছি সেখান থেকে হয়তো অনেকটা উপরে আরেকটা স্কেলে চলে যেতে হলো, কবিতার কথা আমাকে নিয়ে যাচ্ছে সেই জায়গায়। সেটা যদি হয় তাহলে কিন্তু অন্য কথা। তাহলে বুঝতে হবে যে কবিতা চেয়েছে তাই আমি শর্টটাকে ওই জায়গায় নিয়ে গেলাম, কেমন? তাই ওই 7টা পর্দায় যে চর্চাটা, সা রে মা, সা রে গা মা পা ধা নি সা, এই যে 7টা স্বর শুদ্ধ কোমল সব মিলে এই যে চর্চাটা করছি আমরা, এই শুদ্ধ স্বর কোমল স্বরের যে ব্যাপ্তিটা সেটা কিন্তু ওই একটা স্কেলের মধ্যে বাঁধা আছে। কবিতার ক্ষেত্রে তা না করে এই ব্যারিয়ারটাকে ভেঙে দেওয়া যায় বা ভাঙতে হবে। কিরকম? এটা শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে। কখনো দেখবেন 14-21 পারবেন, কোনো ব্যাপার না, যা বয়স যতক্ষণ, এখন আমাদের তো বুড়ো হয়ে গেছে, এখন আর এতটা পারি না। এই যে বিভিন্ন অক্টেভে গলাটা ওঠা নামা করে, এই প্র্যাকটিসটা কিন্তু করা উচিত। বিভিন্ন পর্দায় গলাটাকে ওঠা নামা ওঠা নামা কিভাবে কাজে লাগে উদাহরণ দিয়ে দেখাই। হাওয়াখানা চুপচাপ, দীনেশ দাসের কবিতা, হাওয়াখানা 1942। হাওয়াখানা চুপচাপ, দূরে ওই দেখছো না আকাশের লাঞ্ছনা, ওড়ে ওই ছেঁড়া কালো উড়নি, এলো মেলো ঝড় এলো ঝড় এলো, ঘুরপাক খায় লাখো ঘূর্ণি, তট ভাঙে তুপ্তা হাওয়াখানা চুপচাপ, ঢেউয়ের মতোই ঝড় মোচড়ায়, দুলে ওঠে ফুলে ওঠে আছড়ায় পাছড়ায়, পাল ভাঙে হাল ভাঙে ছেড়ে কাছি ছেড়ে মাঝি অস্থির, পড়ে তীর ওড়ে নির্চৌচি, দেয়ালে আড়ালেতে জবে ঘুম, হাওয়াখানা চুপচাপ নিচ্ছুম, কান্না পাথরের মতো বুক ধুকপুক ধুকপুক, অসহায় কাতরায় হাতড়ায়, মিশে যায় ছোট ছোট কচি মুখ, ছোট ছোট চুনি আর পান্না, প্রাণ বলে আর না আর না, তট ভাঙে পট ভাঙে তুপ্তা হাওয়াখানা তবু চুপ চুপচাপ, একে একে তারা ফোটে রাত্রে, ভরে ওঠে আকাশের পাত্র, তারার মতোই কত চকচকে লাখো ক্ষত। এই যে ওঠানামাটা করছি এটা কিন্তু চর্চা। লক্ষ্য করছেন নিশ্চয়ই, বিভিন্ন অক্টেভে গলা নামচে উঠছে, তাই না? এইটা করার জন্য তাহলে আমাদের কি করতে হবে? প্রাথমিকভাবে শুনতে গেলে এই বিভিন্ন অক্টেভে গলাটাকে লাগানো, যত দূর যায়। বেস কর্ড যেটাকে বলি, অ্যাবডোমেন কর্ড যেটাকে বলি, সেটা 2 কি 3টে, পুরুষদের একটু বেশি, মহিলাদের ঈশ্বর শারীরিক গঠন যেভাবে করেছেন তাদের বেস কর্ডে অতটা হয়তো আসে না, কিন্তু আসে। সেটা কিরকম? নাভি দেশ থেকে যে শব্দটা আসছে, কেমন সেটা কিরকম? অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, তাই না?
গানের ক্ষেত্রে আর আমি যে কিছু চাহি নেই, চরণ তলে বসে থাকিব, এই যে বউ আসে না, বা ধরুন ওগোমে তুমি উড়ে যাও কোন ঠিকানা, এই যে মেঘ, বা এখন নেমেছে চোখ দুটি, এই যে খাদের কাজটা কেমন, কবিতাও তো তাই কেমন। তারপরে আপার লিপলাঙের যে কাজটা হচ্ছে, লিপলাঙের কাজ স্বাভাবিক স্বর, হ্যাঁ, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। তারপরে নেজাল বা হাইপার, কেমন, সেটা আরো উপরে যাচ্ছে। জানিয়ে ভুল ফাগুনে ফুল ঝরে যাবে, হয়তো তোমার কাছে মন চেয়েছে কিছু নাহি পাবে, বুঝে গেল? এইটা ন্যাজল উদাহরণ। কবিতায় সাচ্চা ছিল সৈন্য যারা শহীদ হলো মরে, তোদের মতো পিঠ ফেরেনি প্রাণটা হাতে করে, ওরা শহীদ হলো মরে, যাচ্ছে না হাইপারে, শর্টটাকে নিয়ে যেতে হবে। কিন্তু এই কবিতাতে আবার কত খাদ আছে, তাই না? তাই স্বরের চর্চাটাকে ওই ভীষণ বৈজ্ঞানিকভাবে ভাবতে হবে যে কিভাবে প্র্যাকটিসটাকে রাখবো এবং সেটা প্রয়োগটাই বাকি। তবেই প্রাথমিক স্তর থেকে স্বরের একটা শিল্পী হয়ে ওঠার ব্যাখ্যা পাওয়া যাবে। আজকের এপিসোড থেকে আমরা অনেক কিছু জানলাম, আর এবার আমার একটি আবদার অবশ্যই রাখতে হবে। আমার ধারণা শুধুমাত্র আমার নয়, সমস্ত শ্রোতা দর্শক যারা এখানে উপস্থিত আছেন সবাই শুনতে চাইবেন আপনার আবৃত্তি। নৈবেদ্যর 9 সংখ্যক কবিতা। না বুঝেও আমি বুঝেছি তোমারে, কেমনই কিছু না জানি, অর্থের শেষ পাই না, তবু বুঝেছি তোমার বাণী। নিঃশ্বাসে মোর নিমেষের পাতে, চেতনা বেদনা ভাবনা আঘাতে, কে দেয় সর্প শরীরে ও মনে, তব সংবাদ আনি। না বুঝেও আমি বুঝেছি তোমারে, কেমনই কিছু না জানি। তব রাজত্ব লোক হতে লোকে, সে বারতা আমি পেয়েছি পলকে, হৃদে মাঝে যবে হেরেছি তোমার বিশ্বের রাজধানী। না বুঝেও আমি বুঝেছি তোমারে, কেমনই কিছু না জানি। আপনার চিতে নিবিড় নিভৃতে, যেথায় তোমারে পেয়েছি জানিতে, সেথায় সকলে স্থির নির্বাক ভাষা পরাস্ত মানি। না বুঝেও আমি বুঝেছি তোমারে, কেমনই কিছু না জানি। অসাধারণ, মন ভালো করে দেওয়া আবৃত্তি শোনালেন, ধন্যবাদ। এত সুন্দরভাবে আমাদের আবৃত্তি চর্চা সম্বন্ধে শিখিয়ে দেওয়ার জন্য স্বরক্ষেপ এবং অর্পিতার আবৃত্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত দর্শক ও শ্রোতাদের, যারা সবসময় আমাদের সঙ্গে আছেন আর সঙ্গে থাকবেন আগামী এপিসোডগুলিতেও। ধন্যবাদ।